Good morning, my dear students. I hope you can hear me properly. Okay, okay, okay. আচ্ছা আমি প্রিভিয়াস ক্লাসে তোমাদের সাথে আসলে আমরা এখন সেকেন্ড ইয়ারের যে ক্লাসগুলো তোমাদের সাথে ম্যাক্সিমাম ক্লাসগুলোই আমাদের রিভিশনের ক্লাস চলতেছে, কারণ আমরা মোটামুটি সবগুলা গ্রামারই আমরা একবার করে আলোচনা করে ফেলছি। আমরা এখন আমাদের আসলে ম্যাক্সিমাম ক্লাসগুলো রিভিশন চলতেছে। আমি তোমাদের প্রিভিয়াস ক্লাসে মডিফায়ার্স নিয়ে আলোচনা করছিলাম, আমরা কিছু এক্সাম্পলও প্র্যাকটিস করছি। এর আগে আমরা রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আলোচনা করছি। আজকে আমি তোমাদের প্রোনাউন রেফারেন্সিংটা আরেকবার একটু দেখাবো, এই জন্য আমি কিছু এক্সাম্পল লিখছি। এক্সাম্পল গুলো আমরা একটু আলোচনা করব যে কিভাবে অ্যান্সার গুলো হয়। প্রোনাউন রেফারেন্সিংটা আমরা আসলে যদি কম্পেয়ার করি মডিফায়ার্স এর সাথে বা অন্য কোনো গ্রামারের আইটেমের সাথে, তাহলে এটা কম্পারেটিভলি অনেক ইজি। কারণ কোয়েশ্চনটা তুমি যদি ভালো করে বুঝতে পারো, তাহলে কোয়েশ্চেনের মধ্যেই আসলে অ্যান্সার গুলো দেয়া থাকে। ঠিক আছে, সো এটা খুব একটা টাফ হয় না। একটু একটু ট্রাই করলে এগুলা পারা যায়। সো দেখো, এটাতে তোমার কাজটা হলো যে আইডেন্টিফাই দ্য আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্সেস ইন দ্য ফলোইং প্যারাগ্রাফ when necessary, rewrite the sentences so that all pronoun references become clear. আমি তোমাদের প্রোনাউন রেফারেন্সিং এর ক্ষেত্রে আগে যখন ক্লাস করিয়েছিলাম তখন প্রথমেই যে জিনিসটা বলেছিলাম সেটা হলো তোমাদের প্রোনাউনের ক্লাসিফিকেশনটা খুব ভালো ভালো করে বুঝতে হবে। যেমন ধরো, এই যে প্রোনাউন আছে 8 ধরনের: পার্সোনাল প্রোনাউন, তারপরে আছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, এরপরে ইনডেফিনিট প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, আর হলো রেসিপ্রোকাল প্রোনাউন। এই প্রোনাউনগুলো তারপরে তোমরা আরেকবার একটু দেখে নিবা। তোমাদের যদি এটা যদি বুঝতে সুবিধা হয় যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনটা, কোনটা পার্সোনাল প্রোনাউন, সেটা তোমাদের অনেক কাজে দিবে এই প্রোনাউন রেফারেন্সিং আনসার করার ক্ষেত্রে। ঠিক আছে, একটু খেয়াল করে দেখো, আমরা এই জায়গায় একটা এক্সাম্পল আছে আমাদের, মোটামুটি 3টা এক্সাম্পল লিখছি। আমরা চেষ্টা করবো যে 3টাই একটু আলোচনা করার। আমি তোমাদের তার আগে একটা জিনিস বলে রাখি, দেখো যে যে জায়গার মধ্যে এই প্রোনাউন রেফারেন্সিং অনেক সময় কি হয়, ভুল প্রোনাউনও দিতে পারে, সো সেটাকে তোমাকে সঠিক করে লিখতে হইতে পারে, এটা একটা কাজ থাকতে পারে। আর প্রোনাউনটা এই জায়গায় আনক্লিয়ার করে দেয়া থাকে, সেই প্রোনাউনটাকে ক্লিয়ার করতে হয়, সেটাও একটা কাজ। এই জায়গায় একটা জিনিস মনে রাখবা যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যে জায়গায় দেখবা, যেমন দিস, দোজ, দ্যাট, দোজ, এইগুলা যখন আমরা পাবো, আমাকে বুঝে নিতে হবে যে মোটামুটি এই জায়গায় আমার একটা প্রোনাউন রেফারেন্সিং ক্লিয়ার করা লাগতে পারে। কারণ এই দিস অথবা দ্যাট দ্বারা হয়তো কোনো নাউনকে বোঝানো হয়েছে যেটা আগের সেন্টেন্স পড়লে আমি ক্লিয়ার হয়ে যেতে পারবো। ঠিক আছে, তো এই ক্ষেত্রে এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন থাকলে, সো তোমাকে এই জন্য আমি বলছি যে প্রোনাউনটা ক্লিয়ার হইতে হবে, যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনটা, পার্সোনাল প্রোনাউন কোনটা, এটা তোমাকে জানতে হবে। তো তোমার যদি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা পার্সোনাল প্রোনাউনটা জানা থাকে ক্লিয়ারলি, তখন তোমার এটা অনেক ক্ষেত্রে তোমাকে হেল্প করবে। সো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যখন আমরা পাবো, দিস, দ্যাট, দোজ, এগুলোর ক্ষেত্রে আমাকে একটু কাজ করতে হবে। এইগুলোর ক্ষেত্রে আমাকে ওই দিস বা দোজ দ্বারা কোন জিনিসটাকে বোঝানো হয়েছে সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। সেই ক্ষেত্রে আমাকে প্রিভিয়াস সেন্টেন্সটা যদি আমি পড়ি, তাহলে প্রিভিয়াস সেন্টেন্স ওই দিস বা দ্যাট কোনটার পরিবর্তে ইউজ করা হয়েছে সেটা আমি ক্লিয়ারলি বের করে নিতে পারবো। আরেকটা জিনিস হলো, প্রোনাউনটা আনক্লিয়ার দেয়া থাকতে পারে, প্রোনাউনটা ভুল দেয়া থাকতে পারে। যেমন ধরো, যে জায়গার মধ্যে হি হওয়ার কথা ছিল তারা ইট লিখছে, সেই ক্ষেত্রে তোমাকে হির পরিবর্তে ইটটা লিখতে হবে, অর্থাৎ এই জায়গায় তুমি কারেকশন করতেছো। আবার মোস্ট অফ দ্য টাইম যেটা হবে, দেখো দে এবং ইট থাকলে সেই ক্ষেত্রে তোমাকে ধরে নিতে হবে দে এবং ইটটা অন্য কোনো নাউনের পরিবর্তে অথবা সাবজেক্টের পরিবর্তে ইউজ করা হয়েছে। সো মোস্ট অফ দ্য টাইম আমাদেরকে দে অথবা ইটটার পরিবর্তন করে ওই সাবজেক্টটা বা ওই নাউনটা বসাইতে হবে, তখন এটা ক্লিয়ার হয়ে যাবে। আর আরেকটা জিনিস হলো, দেখো আমরা দে আর ইটটা আসলে চেঞ্জ করতেছি, অনেক সময় দেখবা যে অন্য কিছুর পরিবর্তে ইট অথবা দেটা বসতে পারে। ঠিক আছে, এটা আসলে পুরোটা তোমার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। তোমরা যেহেতু আগেও প্রোনাউন রেফারেন্সিং করছো, সো তোমাদের আইডিয়াটা আশা করি এই জায়গায় ক্লিয়ার আছে, খুব একটা প্রবলেম হওয়ার কথা না। ঠিক আছে, আচ্ছা আমরা একটু এক নাম্বার এক্সাম্পলটা একটু প্র্যাকটিস করি। দেখো বলছে, ট্রান্সলেশন ইজ অ্যান আর্ট, ইট টেকস এ গ্রেট ডিল অফ ক্রিয়েটিভিটি অ্যান্ড পেশেন্স টু ডু দ্য ট্রান্সলেশন ওয়েল। ট্রান্সলেশনটাকে একটা আর্ট বলা হয়, এবং এই এটা করতে হলে অনেক ধৈর্যের দরকার এবং অনেক সৃজনশীলতার দরকার। ইট অলসো টেক স্ট্যামিনা, এটাতে প্রচুর পরিশ্রমও লাগে, কোনো শক্তি লাগে। ফর অল ট্রান্সলেটরস আর আন্ডারপেইড এন্ড আন্ডার অ্যাপ্রিসিয়েটেড। যদিও দেখা এরা অনেক কঠোর কাজ করে, অনেক ক্রিয়েটিভ এরা, কিন্তু এদেরকে সঠিক সম্মান বা সঠিক
আসলে পেমেন্টটা দেওয়া হয় না তাদের এই কাজের জন্য। দেখো 2 নম্বরে গিয়ে 2 নম্বর সেন্টেন্সে আমি আইডেন্টিফাই করে রাখছি দে, সেন্টেন্সটাতে লেখা ছিল দে আর অফেন লেফট অফ দ্য কাভার্স অফ ইট দে ক্রিয়েট। এই যে দেটা আমরা বলছিলাম দে এবং ইট থাকলে সেই ক্ষেত্রে আমাকে ক্লিয়ার করতে হবে যে দে বলতে কাদেরকে বোঝানো হয়েছে। সো এই জায়গায় দেখো দে আর অফেন, তাহলে দে বলতে কাদেরকে বোঝানো হয়েছে, আমরা যদি আগের সেন্টেন্সটা পড়ি, ইট অলসো টেক্স স্টেমিনা ফর অল ট্রান্সলেটরস আর আন্ডারপেইড এন্ড আন্ডার অ্যাপ্রিসিয়েটেড। সো এই দে বলতে আসলে ট্রান্সলেটরস দের বোঝানো হয়েছে, ঠিক আছে। সো আমরা অ্যান্সারটা কি লিখবো, দেখো দের পরিবর্তে দ্য ট্রান্সলেটরস আর অফেন লেফট অফ দ্য কাভার্স অফ ইট। ইট বলতে কোনগুলার কথা, ওই যে তারা যে বইগুলা ট্রান্সলেট করে ওই বইগুলার থেকে তাদেরকে আসলে সেইভাবে অ্যাপ্রিসিয়েট করা হয় না তাদেরকে। মনে করো যেহেতু তারা ট্রান্সলেটর, তাদের নামটা এটার মধ্যে ইনক্লুড করার কথা ছিল, বাট তাদেরকে সেটা থেকে বাদ দিয়ে দেওয়া হয়। সো দে বলতে আমরা দের জায়গায় অ্যান্সারটা কি লিখছি, দ্য ট্রান্সলেটরস। অর্থাৎ দে বলতে প্রোনাউন ক্লিয়ার করতে হলে আমাকে দের পরিবর্তে লিখতে হবে দ্য ট্রান্সলেটরস। আমি কিভাবে পাইলাম, আগের সেন্টেন্সে দেখো ট্রান্সলেটরস এর কথা বলা হয়েছে, দে বলতে ট্রান্সলেটরস দের বোঝানো হয়েছে। খেয়াল করে দেখো, সো লেফট অফ দ্য কাভার্স অফ ড্যাশ ইট, ইট বলতে তারা যেটা ট্রান্সলেট করে, দ্যাট মিন্স ইট বলতে এই জায়গায় বইগুলার কথা বলা হয়েছে, ঠিক আছে। সো আমরা ইটের পরিবর্তে যেটা লিখতে পারি সেটা হলো কাভার্স অফ দ্য বুকস, অর্থাৎ বইগুলার কাভার হয়, তাই না। সো আমরা এই জায়গায় একটু আমাদের মাইন্ড গেমও খেলতে হবে যে কিসের কাভার, সো সেটা বইয়ের কাভার। সো ইট বলতে এই জায়গায় ইটটা বসবে না। আমি এইগুলো আসলে হাইলাইট করছি বোঝানোর জন্য যে এইগুলার পরিবর্তে আমরা লিখবো। So, প্রথমটা অ্যান্সার আমরা দের পরিবর্তে লিখবো দ্য ট্রান্সলেটরস আর অফেন লেফট আউট অফ দ্য লেফট অফ দ্য কাভার্স অফ ইট, ইট বলতে হলো দ্য বুকস। আচ্ছা, আমরা যে জায়গায় ছিলাম আমাদের একটু প্রবলেম হয়ে গেছিল একটু ইলেকট্রিসিটির কারণে, ঠিক আছে। আমরা যে জায়গায় ছিলাম, আচ্ছা আমরা যে জায়গায় ছিলাম আমরা আবার আবার একটু স্ক্রিনটা একটু শেয়ার করবো, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা একটু আমি স্ক্রিনটা আবার একটু শেয়ার করতেছি তোমাদের সাথে। সরি একটু সময় নিতেছি কারণ আমার ইলেকট্রিসিটি একটু প্রবলেম করে ফেলছে। আচ্ছা আশা করি এখন এখন পাওয়া যাবে। দেখো আমি একটু স্ক্রিনটা শেয়ার করি আরেকবার তোমাদের সাথে। আশা করি এখন দেখা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আমরা যে জায়গায় ছিলাম দেখো, তো এই জায়গায় আমি দেয়ার জায়গায় দ্য ট্রান্সলেটরস ইউজ করছি আর ইটের জায়গায় দ্য বুকস ইউজ করছি কারণ বইয়ের কভার গুলা হয়। ইনফ্যাক্ট উই ও এ গুড ডিল টু এ গুড নাম্বার অফ হার্ড ওয়ার্কিং পিপুল এন্ড অর্গানাইজেশনস। খেয়াল করে দেখো, in fact we owe a good deal to good number of hardworking people and organizations who are responsible for making it available, making it available। এই মেকিং ইট বলতে দেখো এই জায়গায়
এটা যেহেতু খেয়াল করে দেখো, এই জায়গায় বলছে যে আমরা জানি ব্যক্তি হইলে হু হয়, আর আহ, বস্তু হইলে আমরা দ্যাট ইউজ করি অথবা হুইচ ইউজ করি। সো তারা এই জায়গায় দেখো অর্গানাইজেশনস এর পরে তারা হু ইউজ করে ফেলছে। এটা কিন্তু রং, কারণ দেখো এই জায়গায় নিয়মটা হলো উই ও এ গুড ডিল টু এ গুড নাম্বার অফ হার্ড ওয়ার্কিং পিপুল এন্ড অর্গানাইজেশনস। সো সরি, যেহেতু অর্গানাইজেশনসটা আছে, সো এই অর্গানাইজেশনস থাকার কারণে দেখো হুর পরিবর্তে আমাকে দ্যাট ইউজ করতে হবে। সো হুটা এই জায়গায় লেখা যাবে না, লিখতে হবে কি যে হার্ড ওয়ার্কিং পিপল এন্ড অর্গানাইজেশনস দ্যাট আর রেসপন্সিবল ফর মেকিং ইট। ইট মানে কি, এই যে ট্রান্সলেশনটা তৈরি করছে, এই জায়গায় ইট বলতে তার ট্রান্সলেশনকে বোঝানো হয়েছে। সো খেয়াল করে দেখো আমরা কি লিখবো, যে অর্গানাইজেশনস হুর জায়গায় হবে দ্যাট, দ্যাট আর রেসপন্সিবল ফর মেকিং ইট। ইট মানে হলো দ্য ট্রান্সলেশন available. We thank most notably them who take the financial risk to publish and promote them in an increasingly crowded market. আমরা কাদেরকে আহ, দেখো আমরা প্রশংসা করি, যারা এটা পাবলিশ করে তাদেরকে, তাই না? এখন এই জায়গায় খেয়াল করে দেখো, উই থ্যাংক মোস্ট উই থ্যাংক মোস্ট নোটাবলি দেম। দেম বলতে কাদেরকে, দেখো পাবলিশের সাথে যাদের সম্পর্ক তাদেরকে পাবলিশার্স বলা হয়। সো আমরা এই জায়গায় দেম বলতে আসলে পাবলিশার্স এর কথা বলতেছি। সো এই জায়গায় এই যে দেমটা আছে, এই দেমটার পরিবর্তে হবে দা পাবলিশার্স। কেন দা পাবলিশার্স হইলো, খেয়াল করে দেখো, কারণ সেন্টেন্সে কি বলছে, উই থ্যাংক মোস্ট নোটাবলি দেম হু টেক দ্য ফিনান্সিয়াল রিস্ক টু পাবলিশ। তার মানে যারা এই টাকার বিষয়টা যারা দেখাশোনা করে, যারা এটা পাবলিশ করে, তাদেরকে আমরা বেশি থ্যাংক দিই, যারা ট্রান্সলেট করে তাদের থেকে। সো এই ক্ষেত্রে দেখো দেম বলতে আসলে পাবলিশারদের কথা বলা হয়েছে। সো এই দেমের জায়গায় অ্যান্সার লিখতে হবে উই থ্যাংক মোস্ট নোটাবলি the publishers who take the financial risk to publish and promote them। এই them বলতে মানে কি, ওই যে বইগুলা যেগুলা ট্রান্সলেট করা হয়, সো এই দেমটা বলতে পাবলিশার্সদের কথা বলা হয়েছে। আর এই জায়গায় প্রমোট দেম বলতে ওই বুকগুলার কথা বলা হয়েছে যে বইগুলা ট্রান্সলেট করা হয়। সো এই জায়গায় অ্যান্সারটা হবে দেখো রিস্ক টু পাবলিশ এন্ড প্রমোট that promote translated books। প্রমোট দেম মানে কি, কেউ যদি ট্রান্সলেটেড বুকস না লিখে জাস্ট প্রমোট দা বুকসও লিখে, সেই ক্ষেত্রেও হবে। কিন্তু যেহেতু এটা ট্রান্সলেট করা বই, এই কারণে আমাদেরকে এটা ট্রান্সলেটেড বুকস বলতে হবে। সো এই দেমের জায়গায় লিখতে হবে রিস্ক টু পাবলিশ এন্ড প্রমোট দেম। প্রমোট দেম মানে হলো ট্রান্সলেটেড বুকস ইন এন ইনক্রিজিংলি ক্রাউডেড মার্কেট। সো আশা করি এক নাম্বার এক্সাম্পল থেকে তোমরা অনেকটা বুঝতে পারছো যে কিভাবে অ্যান্সার গুলা করতে হবে। সো দে ইট থাকলে এই জায়গায় তোমাকে ধরে নিতে হবে যে আমাকে চেঞ্জ করতে হইতে পারে, অথবা অন্য কোনো কিছুর পরিবর্তে দে অথবা ইটটাও আসতে পারে। ঠিক আছে, ওকে। আসো 2 নাম্বার এক্সাম্পলে। দেখো 2 নম্বরে বলছে যে টিচিং ইজ এ প্রফেশন হোয়াট ইজ ফুল অফ চ্যালেঞ্জ। একটু খেয়াল করে দেখো টিচিং, সো টিচিং এর সাথে হোয়াটটা যায় না, এই জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউনটা হবে টিচিং ইজ এ প্রফেশন হুইচ ইজ ফুল অফ চ্যালেঞ্জ। সো হোয়াটের জায়গায় আমাকে হুইচ লিখতে হবে। এই জায়গায় দেখো তারা ভুল লিখছে, আমাকে এটা কারেক্ট করে লিখতে হইতেছে। আই ওয়ান্ট টু বি এ টিচার বিকজ ইউ লাইক ওয়ার্কিং উইথ চিলড্রেন। এই জায়গায় খেয়াল করে দেখো আমি টিচার হইতে চাই কারণ তুমি টিচিং পছন্দ করো, এটা তো হইলো না। সো আই ওয়ান্ট টু বি এ টিচার, এই কারণে বিকজ এর পরে ইউ এর জায়গায় লিখতে হবে আই লাইক ওয়ার্কিং উইথ চিলড্রেন। সো এই জায়গায় হয়ে যাবে আই। দেখো এটা তারা ভুল লিখছে, সো আমি এই জায়গায় লিখবো আই। পরেরটা লিখছে বাট মাই ফাদার আর্গিউস দ্যাট ওয়ান ক্যান নট মেক মাচ মানি ফ্রম ইট। এই ইট বলতে আসলে টিচিং কে বোঝানো হয়েছে। সো এই জায়গায় হবে মাই ফাদার আর্গিউস দ্যাট আই ক্যান নট মেক মাচ মানি, ওয়ানের জায়গায় হবে আই ক্যান নট মেক মাচ মানি ফ্রম ইট। ফ্রম ইট মানে হলো ইটটা মানে টিচিং কে বোঝানো হয়েছে। সো ওই ইটের জায়গায় হবে টিচিং। হি ওয়ান্টস মি টু লুক আফটার ড্যাশ ফার্মস ইনস্টেড, তার ফার্ম গুলা দেখার জন্য, ইউর ফার্মস না। হি ওয়ান্টস মি টু লুক আফটার, ইউর এর জায়গায় হয়ে যাবে হিজ ফার্মস, মানে তার ফার্ম গুলা দেখার কথা আমাকে বরং বলতেছে। ইউর এর জায়গায় হয়ে যাবে হিজ, ইউরটা ভুল লিখছে। অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু ও এ ফার্ম ইন ফিউচার। I think it is a good idea to have farm experience before buying it. Before buying it মানে হলো যেহেতু আমি ফার্মিং করতে চাই, তাই আমি যদি এটা করি তাহলে আমার আইডিয়াটা একটু ক্লিয়ার হয়ে যাবে। বিফোর বাইং ইট, এই ইট বলতে আসলে কোন জিনিসকে বোঝানো হয়েছে, দা ফার্ম কে বোঝানো হয়েছে। কথাটা বোঝা গেছে? সো এটা হবে দা ফার্ম। সো একটু দেখো তুমি প্র্যাকটিস করলে প্রোনাউন রেফারেন্সিংটা অনেক ইজি, অ্যানসারটা অনেক সময় কোয়েশ্চেনের মধ্যেই দেয়া থাকে। সো তোমাকে প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে। আমরা আরেকটা একটু করি। আমি এই 3টা করার পরে তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিয়ে দিব, তোমরা এই হোমওয়ার্ক গুলো করে আমাকে প্লিজ গ্রুপে একটু দিয়ে দিবা। কি বলছে দেখো, আর স্টিল যদি কোনো কোয়েশ্চেন থাকে অ্যাবাউট প্রোনাউন রেফারেন্সিং, ইউ ডোন্ট হেজিটেট টু আস্ক মি।
ঠিক আছে? I will try to make it clear to each and everyone if you ask me about any question. Okay, একটু খেয়াল করে দেখো, women are nowadays as important as men in society. She constitutes, খেয়াল করে দেখো তো, she constitutes, women এর ক্ষেত্রে কি she হবে না? সো উইমেন বলতে এই জায়গায় অনেকজনকে বোঝানো হয়েছে, সো অ্যান্সারটা হবে শির পরিবর্তে দে কনস্টিটিউট, আর দে লিখলে আর আমরা কনস্টিটিউটস লিখতে পারবো না, তখন আমাদেরকে কনস্টিটিউট লিখতে হবে, কারণ উইমেনের জায়গায় শি লিখা যাবে না, উইমেনের জায়গায় অবশ্যই দে লিখতে হবে, যেহেতু এই জায়গায় অনেকজন মহিলাকে বোঝানো হয়েছে। সো শি লিখছিল প্রনাউন, এই প্রনাউনটা ভুল, এই কারণে সেই জায়গায় আমাকে দে লিখতে হবে। দে কনস্টিটিউট, এসটা উঠে যাবে, যেহেতু শি থার্ড পারসন সিঙ্গুলার ছিল এই কারণে এস বসছে, যেহেতু দেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, সেই ক্ষেত্রে হয়ে যাবে দে কনস্টিটিউট। Nearly half of our total population. No nation can make real progress keeping half of it in darkness. এই it মানে কি? Keeping half of the population. It মানে এই জায়গায় the population কে বোঝানো হয়েছে। সো এই it এর জায়গায় হবে the population। ঠিক আছে? অথবা keeping half of its population ও বলা যায়। Keeping half of the population ও বলা যাবে, অথবা keeping half of its population ও বলা যাবে। উইথাউট দ্য আপলিফট অফ উইমেন ইট ইজ নট এট অল পসিবল। দেখো, এই মহিলাদের উন্নতি বা মহিলাদের প্রগ্রেস ছাড়া ইট ইজ নট পসিবল। ইট ইজ বলতে কোনটাকে বোঝানো হয়েছে দেখো, আগের লাইনে একটু খেয়াল করে দেখো, নো নেশন ক্যান মেক রিয়েল প্রগ্রেস। সো এই ইট দ্বারা প্রগ্রেস কে বোঝানো হয়েছে, সো এই জায়গায় আমি ইটের পরিবর্তে যেটা লিখতে হবে, উইথাউট দ্য আপলিফট অফ উইমেন প্রগ্রেস ইজ নট এট অল পসিবল, অর্থাৎ দা প্রগ্রেস ইজ নট এট অল পসিবল। সো এই জায়গায় ইট বলতে প্রগ্রেস কে বোঝানো হয়েছে, সো আমি এই জায়গায় ইটের জায়গায় লিখবো প্রগ্রেস ইজ নট এট পসিবল। আই থিংক ইউ আন্ডারস্ট্যান্ড, কারণ আমরা যখন এই ইট অথবা দেগুলা পাই তখন আগের সেন্টেন্স পড়লে আমরা ক্লিয়ার হয়ে যাই ইট বলতে কোন জিনিসটাকে বোঝানো হয়েছে। তো এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এই জায়গায় ইট বলতে প্রগ্রেস কে বোঝানো হয়েছে। আবার অনেকে বলতে পারে স্যার এই জায়গায় তো ডার্কনেসও আছে, কিন্তু ডার্কনেস এটার সাথে মিলবে না, কারণ উইথাউট দ্য আপলিফট অফ উইমেন ডার্কনেস ইজ নট এট পসিবল। সো মিলে না মিনিংটা, সো মিনিং ওয়াইজ প্রগ্রেসটাই আসে। Again, without education women cannot be uplifted, so proper education should be given to her। এই জায়গায় given to her হবে না, আমরা এই জায়গায় মহিলাদের নিয়ে কথা বলতেছি, উইমেন নিয়ে কথা বলতেছি, সো এই জায়গায় হারের জায়গায় আমাদেরকে লিখতে হবে উইমেন অথবা them। সো প্রপার এডুকেশন শুড বি গিভেন টু হার মানে গিভেন টু উইমেন অথবা them, WAMEN উইমেন আমরা লিখবো, সো দ্যাট দে ক্যান ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড উইথ দেম, তারা হাতে হাত মিলে কাজ করবে কাদের সাথে, উইথ দেম। এই জায়গায় দেম বলতে ম্যান কে বোঝানো হয়েছে, সো এই জায়গায় হবে উইমেন অথবা দেম, সো দ্যাট দে ক্যান ওয়ার্ক, এই জায়গায় উইমেনটা লিখাই বেটার, ক্লিয়ার হয়ে যাবে। সো প্রপার এডুকেশন শুড বি গিভেন টু উইমেন সো দ্যাট দে ক্যান ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড উইথ দেম, দেম বলতে ম্যান, ইন অল ডেভেলপমেন্ট প্রোগ্রামস। এই হলো আমার আজকের 3টা এক্সারসাইজ আমরা প্র্যাকটিস করলাম, আশা করি তোমরা বুঝতে পারছো, কারণ তোমাদের এইগুলা নিয়ে আমি আগেও ডিটেলস অনেক আলোচনা করছি। সো প্রোনাউন রেফারেন্সিং এ খুব একটা প্রবলেম তোমাদের হওয়ার কথা না, তারপরেও যদি প্রবলেম হয় আমাকে বলবা, আমি তোমাদের এটা সলভ করার একটু চেষ্টা করব। আর তোমাদের কাজটা হলো, দেখো যদি কোয়েশ্চেন না থাকে তোমাদের কাছে, আমি তোমাদেরকে কোয়েশ্চেন দিব, নো প্রবলেম। তোমাদের কাজ হলো লিস্ট আমি যেহেতু 3টা করছি, তোমাদের 3টা করার দরকার নাই, তোমরা পাবনা ক্যাডেট কলেজ আর জয়পুরহাট ক্যাডেট কলেজ 2017 এই কোয়েশ্চেন গুলো যদি তোমাদের কাছে না থাকে আমাকে বলবা, আমি গ্রুপে, তারপরে গ্রুপে তোমাদের কোয়েশ্চেন গুলো দিয়ে দিব, তোমরা এই 2টা সলভ করে আমাকে অ্যানসারটা দিবা। আর ক্লাসটা তোমরা একবারের জায়গায় বারবার দেখো, সমস্যা নাই, আমি ক্লাসটা ইউটিউবে দিয়ে দিতেছি তোমাদের গ্রুপে, ঠিক আছে? আজকের মতো এতটুকুই, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।